আসসালামু আলাইকুম স্টুডেন্টস, বল অধ্যায়ের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের বল অধ্যায়ের কিছু খুবই ইম্পর্টেন্ট টপিক পড়বো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। মানে এই টপিকগুলোতে তোমাদের পরীক্ষায় সিকিউ এমসিকিউ সবগুলো মাস্ট আসবে। তো সেগুলো হচ্ছে কি, প্রথমে দেখবো নিউটনের দ্বিতীয় সূত্র, তারপর কি মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল, তারপর কি ভরবেগ সংরক্ষণ সূত্র এবং শক্তির নিত্যতার সূত্র দেখবো। ঠিক আছে, তো আসো প্রথমে নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে শুরু করি। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আশা করি বুঝে নাই। তো দেখো, ধরো এই একটা সারফেসের উপরে একটা বস্তু আছে, ঠিক আছে? বস্তুটার ভর কি, ধরো এম, আর এটা ধরো এই সামনের দিকে এদিকে গতিশীল অবস্থা আছে, ঠিক আছে? তো এটার গতিশীল অবস্থা, যেহেতু এটার গতি বেগকে আমরা কত দিয়ে নিতে হবে, ইউ ধরলাম, ঠিক আছে? তো ধরো এখানে এই বস্তুটা এই অবস্থান থেকে একটা সময় পর, ধরো কত ডেল টি সময় পর বস্তুটা এই যে ইউ বেগের সামনে গিয়ে এটা ধরো এখানে বিবেগ প্রাপ্ত হলো, ঠিক আছে? বস্তুর ভর তো সেমই, ঠিক আছে? তো দেখো এইখানে যদি আমরা ভরবেগ নির্ণয় করতে চাই, এখানে আদি ভরবেগ কী হবে? আদি ভরবেগ এম ইউ, শেষ ভরবেগ কী হবে? এম ভি। এখন যদি আমরা যদি এখানে ভরবেগের পরিবর্তনটা নির্ণয় করতে চাই, তাহলে কী হবে? ভরবেগের পরিবর্তন ডেল পি কী হবে? এম ভি মাইনাস, মানে শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ, ঠিক আছে? এম ভি মাইনাস এম ইউ। আর এখানে যেহেতু দেখো এখানে গতির দিকটা কি, এটা যেদিকে গতিশীল, এই পরেরটাও কি সেম দিকে গতিশীল না? তাই এখানে মাইনাস আছে। এখানে যদি এটা বিপরীত দিকে হইতো, তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যেত, ঠিক আছে? এখন দেখো এখানে ভরবেগে আমরা পরিবর্তনটা পাইলাম না। এখন এখানে কি বলছে দেখো, দ্বিতীয় সূত্র উনি কি বলছে? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন ভরবেগের পরিবর্তন হারটা আমরা কীভাবে নির্ণয় করবো? যেমন ধরো এখানে দেখো, এখানে টি সময় পরে এই ভরবেগেরটা পরিবর্তনটা হয়েছে না? তো ধরো এখানে ডেলটিতে ভরবেগের একটা পরিবর্তন হয়েছে, ধরো ডেলটিতে কত ডেল পি পরিবর্তন ঘটছে আর কি, ঠিক আছে? তো একক সময় কতটুকু করবে, অর্থাৎ একক সময় কেন বললাম, কারণ এখানে পরিবর্তনের হারটা নির্ণয় করতে বলছে। এখানে হার বলতে কি বোঝায়, যে ওই পরিবর্তনটাকে আমরা যদি সময় দ্বারা ভাগ করি, মানে যেই সময় এই পরিবর্তনটা সংঘটিত হয়েছে ওই সময় দ্বারা ভাগ করলে আমরা এই পরিবর্তনের হারটা পাই, ঠিক আছে? তো এখন একক সময় তাহলে কি কতটুকু পরিবর্তন হয়েছে? ডেল পি বাই ডেল টি। তাহলে এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তনের হার, ঠিক আছে? এখন হার পাইছি, এখন তো হার তো পাইলাম, এখন এখানে সূত্র অনুযায়ী তারপর কি বলছে, এই পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ দেখো এখানে যে এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছিল না? এই বস্তুর উপর একটা বল প্রয়োগ করার ফলে তো বস্তুটা গতিশীল হয়েছে, মানে অ্যাপ বল প্রয়োগ করার পরে একটু গতিশীল হয়েছে, তাই না? এখন এই কি বলছে এখানে, এই অ্যাপ বলের সমানুপাতিক, এই হারটা হচ্ছে এই অ্যাপ বলের সমানুপাতিক। এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এটাকে দেখো, এই যে এফ সমানুপাতিক, এই যে হারটা বলছে ভরবেগের পরিবর্তন হার, এই তো দেখো এইটাই তোমাকে এই নিউটনের দ্বিতীয় সূত্রতে বলা হয়েছে, ঠিক আছে? বস্তু ভরবেগের পরিবর্তনের হার ডেল পি বাই ডেল টি এর উপর এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, ঠিক আছে? এখন দেখো এই সমানুপাতিক চিহ্নটা আমাদের তুলতে হলে এখানে একটা কি ধ্রুবক লাগে না? যেহেতু আমরা যদি সমান সমান লিখতে চাই, তখন ধ্রুবকটা কি হবে? তখন ধ্রুবকটাকে আমরা কে হিসেবে বলতে পারি, ঠিক আছে? কে বললে তখন এটাকে সমানুপাতিক চিহ্নটা সমান সমান চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি পাইছি, এফ কে ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি, ঠিক আছে? এখন দেখো এই সূত্র জানার আগ পর্যন্ত আমরা কি মানে বলের কোনো ডেফিনিশন জানতাম? মানে বল কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আগে কখনো জানতাম না। নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের শুধুমাত্র একটা ছোট্ট ধারণা পাই যে কিছু একটা প্রয়োগ করা হলে তখন গিয়ে জড়তার চেঞ্জটা হয়, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা বলটাকে নির্ণয় করতে পারি না, কিন্তু বল নির্ণয়ের একটা পারফেক্ট সূত্রই আমরা এই যে নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই। দ্বিতীয় সূত্রতে আমরা তাহলে বলকে ডিফাইন করতে পারি। কিন্তু এখানে কে একটা সমস্যা ক্রিয়েট করতেছে না? তো বিজ্ঞানীরা তাদের এই বলকে যাতে ডিফাইন করতে পারে, বলের যাতে মানটা নির্ণয় করতে পারে, এইটার সুবিধার জন্য কে 1 ধরে নিছে বিজ্ঞানীরা, কে 1 ধরে নিছে। তাহলে আমরা এফ ইজ ইকুয়াল টু তাহলে কী পাই? সুতরাং এফ ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি।
এটা পাই, ঠিক আছে। এখন দেখো এরপর যদি আমরা এরপর যদি প্রমাণে যাই, ডেলপিকে আমরা কি জানতাম, এমবি মাইনাস এমইউ না, আর নিচে তো টি। এখন দেখো এখানে যদি আমরা এই এমটা কমন নিই, এমটা কমন নিলে বাইরে চলে আসবে না, আর এখানে কি থাকে, এখানে আমরা ভি মাইনাস ইউ ডিভাইড বাই ডেল টি অথবা টি যেটাই বলো একটা লিখতে পারি না। তাহলে এখানে কি দেখো ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটার সময় আমরা ত্বরণ জানি না, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কি এ, এটা জানি না। তাহলে আমরা এখানে এই পার্টের জায়গায় এ লিখতে পারি না, এফ ইজ ইকুয়াল টু এম এ, সুতরাং এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা লিখতে পারি না এই টার্ম থেকে। দেখো তাহলে এখান থেকে আমরা একটা কি বলের একটা পারফেক্ট সূত্র পাই, যেটা কি এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। এটাই হচ্ছে যে মূলত নিউটন দ্বিতীয় সূত্রতে এটাই বলা হয়েছে, এবং এখান থেকে আমরা এটাই প্রমাণ পাই। তো দেখো তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্রতে কি পাই, এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর উপর, মানে 1 কেজি ভরের বস্তুকে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ পাওয়াইতে যে পরিমাণ বল লাগে সেটাই কি 1 নিউটন। অর্থাৎ আমরা তো বলের এই যে একক এবং মাত্রা জানি, একক হচ্ছে কি কেজি এমএস ইনভার্স 2, অথবা এটাকে কি বলা হয় নিউটন, ঠিক আছে। আর মাত্রা কি এমএলটি ইনভার্স 2, ঠিক আছে। আর তারপরে যদি এখানে দেখো এখানে আরেকটা জিনিস কি, বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হয়। অর্থাৎ দেখো এখানে বলটা আমি যেদিকে দিছি এদিকে দিছি না বলটা, তো বলটা যখন এদিকে দিছি বস্তুর ভরবেগের পরিবর্তনটা দেখো এটাও কি এইদিকে ঘটছে, ঠিক আছে। এটা কখনো বিপরীত দিকে ঘটবে না, এটাই নিউটনের দ্বিতীয় সূত্র বলে গেছে, আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা এটা পাই, ঠিক আছে। তো এটাই ছিল যে নিউটনের দ্বিতীয় সূত্র। এখন আমরা দেখবো মহাকর্ষ বল। তো এখন আসলে আমরা মহাকর্ষ বল সম্পর্কে জানবো। মহাকর্ষ বল জিনিসটা কি আসলে, তোমরা তো সবাই জানো যে মহাকর্ষ বল হচ্ছে সমগ্র মহাবিশ্বে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে কি মহাকর্ষ বল। আর তোমরা জানো কি মৌলিক বলগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল বলই হচ্ছে কি মহাকর্ষ বলটা, যেটা পাল্লা কি অসীম। তো ধরো মহাবিশ্বে দুটি বস্তু, এই ধরলাম একটি বস্তু এবং এই আরেকটি বস্তু, ঠিক আছে। তো মহাবিশ্বের ক্ষেত্রে কি, মহাকর্ষ বলের ক্ষেত্রে কি হয়, এটা দুটি বস্তুর মধ্যে কেন্দ্র বরাবর সরলরেখা বরাবর, মানে কেন্দ্রমুখী সরলরেখা বরাবর এটা কার্যকর হয়, ঠিক আছে। মানে কি এটা এই যে দুটি বস্তুর কেন্দ্র থেকে সরলরেখা বরাবর, এই সরলরেখা বরাবর এটা কার্যকর হয়। আর এই দূরত্বটাকেই বলা হয় কি ডি, ঠিক আছে। ধরো এই বস্তুকে তাহলে আমরা কি ধরলাম, মানে এই বস্তুর ভরকে ধরলাম m1, এই বস্তুর ভরকে m2। তাহলে মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী, মানে নিউটনের মহাকর্ষ বলের সূত্র অনুযায়ী তাহলে কি বলা যায় এখানে, F প্রপোর্শনাল টু m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার। এটা হচ্ছে কি নিউটন সাহেব বলে গেছে মহাকর্ষ বলের একটা ইকুয়েশন দিয়ে গেছে, যেখানে কি বলা হয় যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মহাকর্ষ বল হচ্ছে এই যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মানে ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ কি এটা বলের সাথে মানে এদের দূরত্ব কি বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এখন দেখি এটা সমানুপাতিক চিহ্ন যেটা আছে, আমাদের সমানুপাতিক এই চিহ্নটাকে তুলতে হবে, ঠিক আছে। তো এখন এটা তোলার জন্য আমাদের একটা কি সমানুপাতিক কি আর ধ্রুবক আনা লাগে না। তো ধ্রুবকটা কি হবে, F is equal to এখানে ধ্রুবকটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, জি ইন্টু m1 m2 ডিভাইড বাই ডি স্কয়ার, ঠিক আছে। এখানে জি কে কি বলা হয়, মহাকর্ষীয় ধ্রুবক। এবং এটার একটা ফিক্সড মান আছে। এটার মানটা কি, এটার মানটা তোমরা জেনে রাখবে, এটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট, 6.673 ইন্টু tan ইনভার্স 11। এবং এটা যদি আমরা যদি আমরা জানতে চাই, একক জানতে চাই, এককটা কীভাবে জানবো, দেখো এককটা এখানে তোমাদের মানে এককটা আলাদাভাবে মনে রাখা তোমাদের জন্য অনেকটা কমপ্লেক্স হয়ে যাবে। তো এটা তোমরা কি এখানে সমীকরণের মাধ্যমে মনে রাখতে পারো। যেমন ধরো এখানে জি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, এখানে এই যে এটাকে যদি আমরা একটু সলভ করি, এই সমীকরণটা যদি একটু সলভ করি, তাহলে জি এর মানটা কী হবে, ডি স্কয়ারটা এফ এর সাথে চলে যাবে, এফ ডি স্কয়ার, আর নিচে কী চলে আসবে m1 m2। এখন এখানে প্রত্যেকটা যদি আমরা এককগুলা বসাই, তাহলে তো আমরা একক মানে জি এর একক পাই যাবো না। দেখো এখানে একক
বল একক কি একটু আগে জানলাম আমরা কি নিউটন। আর ডি কি এখানে ডি হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, দূরত্বের একক কি মিটার স্কয়ার না, মিটার 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 তো, আর এখানে উপরে স্কয়ার আছে স্কয়ার মিটার স্কয়ার। আর এখানে কি এই যে M1 আর M2 এগুলো ওদের ভর না, তার ভর কি কেজি, এবং দুইটা কেজি যেহেতু সেখানে আমরা কেজি স্কোয়ার দিয়ে দিতে পারি, যেহেতু দুইটা কেজির গুণফল। ঠিক আছে, তো তাহলে এখানে ইয়া কি আসে, সিম্পলি এখানে আসে যে কি একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। ঠিক আছে, এটাই তোমার তাহলে কি এখানে জি এর একক, এটার একক নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। ঠিক আছে, এটা তোমরা এখানে ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে পারো যদি পারো, আর নাহলে তোমরা এরকম সমীকরণের মাধ্যমে মাথায় রাখতে পারো। ঠিক আছে, তো এখন দেখো এখানে যদি এই এই এটা তো মহাকর্ষ বল আমরা একটা ইয়া জানলাম, অ্যান্ড যদি মহাকর্ষ বলের এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, তখন আমরা এইটা কি জানছি, ওটা হয়ে যাবে কি অভিকর্ষ বল। ঠিক আছে, তাহলে মানে কি অভিকর্ষ বলে পৃথিবী একটা থাকবে আর একটা বস্তু, যে কোনো একটা বস্তু মহাবিশ্বের যে কোনো একটা বস্তু। তো তখন এখন দেখো যদি এটা যদি পৃথিবী হয়, ধরো এটা পৃথিবী, ঠিক আছে, অবশ্যই কেন্দ্র থেকেই যাবো, তাহলে এটা পৃথিবী। তো পৃথিবীর ভরটাকে যদি আমরা বড় করে এম ধরি, ধরো পৃথিবীর পৃষ্ঠে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটা তাহলে কি ধরলাম ছোট এম, তাহলে এখন কি এই যে এই এম ভরের এই বস্তুটা আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব কত হবে, যেহেতু আমি বলছি কি এখানে কি কেন্দ্র থেকে হিসাব হবে, তাহলে মানে কেন্দ্র থেকে এটা দূরত্ব না, তার পৃথিবীর কেন্দ্র থেকে এটা সারফেসের দূরত্ব আমরা কি জানি, এটা ব্যাসার্ধ না, ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আর দ্বারা প্রকাশ হয়। এখন যদি আমরা যদি এটার মধ্যে যদি মহাকর্ষ বল বা এক হিসাবে বলা যায় অভিকর্ষ বল যদি নির্ণয় করতে চাই, তাহলে কি হবে, এটা F = G ইন্টু এম বড় এম ছোট এম ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে যদি আরেকটা আমরা ইয়াটা যাই, আরেকটা যদি একটা সূত্র আরেকটা আনা যায় এখান থেকে কীরকম, আমরা F = সবসময় কী জানতাম, মানে একটু আগে আমরা কী জেনে আসছি, F এর একটা সূত্র জানিয়ে আসছি না, F = ma। ঠিক আছে, তাহলে এখন এটাও তো একটা বল লিখতো, এখন এটার জায়গায় কি আমরা ma লিখতে পারি না, এটার জায়গায় আমরা ma লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই এমটা হচ্ছে কি এ এম, যেহেতু আমরা এটার হিসাবে বলটা নির্ণয় করতেছি। এখন দেখো এখানে এম আর এখানে এম, এটা কাটাকাটি চলে যায় না, এখানে এমটা এখানে ছোট করে এমটা, এটা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে আমরা একটা কি পাই, ত্বরণ = জি বড় অক্ষরে এম ডিভাইড বাই আর স্কয়ার কি মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। এখন দেখো এখানে তাহলে আমরা এখানে আরেকটি ইকুয়েশন পাইছি না, ত্বরণ = gm বাই আর স্কয়ার, এটা হচ্ছে কি তোমাদের অভিকর্ষ ত্বরণ, মানে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি এই ত্বরণটা, আর এটাকে স্পেশালি কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ঠিক এই ত্বরণটাকে এ দ্বারা না বলি জি বলা হয়, ছোট জি gm বাই আর স্কয়ার। এটারও একটা ফিক্সড মান আছে, তোমরা যদি দেখো এখানে জি এর মানটা যদি এটা বসাও, তারপর পৃথিবীর ভর বসাও, তারপর পৃথিবীর ব্যাসার্ধ বসাও, তখন দেখবো যে একটা মান পাবে কি 9.8, 9.8, এটা 1 এরকম আরও আছে, বাট তোমরা আদর্শ হিসেবে 9.8 পর্যন্ত ধরবা। ঠিক আছে, 9.8 এটা ms ইনভার্স 2, এটাও কি জি এর ফিক্সড মান। ঠিক আছে, তো দেখো পৃথিবীর পৃষ্ঠে মানে পৃথিবীর সাপেক্ষে একটা বস্তু, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ কি পাইছি, জি = gm ডিভাইড বাই আর স্কয়ার। ঠিক আছে, এটা তো বললাম যখন মানে বস্তুটা পৃথিবীর পৃষ্ঠে আছে। ঠিক আছে, এখন ধরো বস্তুটাকে আমি বললাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা উচ্চতা নিয়ে গেলাম, ধরো এইখানে নিয়ে গেলাম। ঠিক আছে, বস্তুটাকে মানে এমবার বস্তুটাকে আমরা এখানে নিয়ে গেলাম, তাহলে এইখান থেকে এই পৃথিবী পৃষ্ঠের একটা দূরত্ব আছে না, এটা ধরো এইচ উচ্চতায় একটা বস্তুকে নিয়ে গেলাম, তখন কি হবে, এখন দেখো এর আগে বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব কি ছিল, যেহেতু পৃথিবী পৃষ্ঠে ছিল, তার মানে কি পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বই আছে না। এখন যেহেতু এটা আরেকটা এক্সট্রা নিয়ে গেলাম, এইচ উচ্চতা পর্যন্ত এক্সট্রা নিয়ে গেলাম, তাহলে কি এখানে আরেকটু এক্সট্রা হয়ে গেছে না, তখন এটা কি হয়ে যাবে r+h, অর্থাৎ কি এর কেন্দ্র হতে বস্তুর দূরত্ব কি হয়েছে r+h।
তখন সূত্রটা কীরকম হবে দেখো, জি ইজ ইকুয়াল টু জিএম ডিভাইড বাই আর প্লাস এইচ বুঝেছে, তখন সূত্রটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, যখন তোমাকে এইচ উচ্চতা বলে দেবে। ঠিক আছে, এখন দেখো এখানে একটা তোমরা একটা জিনিস নোটিস করলে দেখতে পারবা কি, এইচ উচ্চতায় নিয়ে গেছি যখন, এখানে হরের মানটা বেড়ে গেছে না, অর্থাৎ কি এদের মধ্যবর্তী একটা দূরত্ব বেড়ে গেছে না, তখন কি এদের কি জি এর মানটা কি কমে গেছে না, যেহেতু এটা একটা বিপরীতে আছে, তো এটা বাড়লে হর বাড়লে এখানে আনসারটা কমবে না। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো কি, এখানে যদি আমরা এই কোনো বস্তুকে যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে যত দূরে নিয়ে যাব তত জি এর মান কি কমবে। ঠিক আছে, এখানে যত দূরে নিয়ে যাব জি এর মান তত কমবে। তো এখন যদি তোমাকে যদি আমি বলি যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত, এখানে জি এর মান কত, তখন কি বলবা, এখানে জি এর মান হবে কি 0, এখানে জি এর মান হবে 0। এটা কিভাবে, যেমন দেখো তোমরা হয়তো বলতে পারো কি, এখানে যেহেতু আমি একটু বললাম এটা বাড়াইলে জি এর মান মানে কি মধ্যবর্তী দূরত্ব বাড়ালে জি এর মান কমবে। এখন যেহেতু মধ্যবর্তী দূরত্ব আমি একদম কমাইতে একদম 0 করে দিয়েছি, তার মানে কি জি এর মান কি অনেক বেশি হবে না, কিন্তু এটা হয় না। কেন হয় না এটা দেখো, যেমন যদি পৃথিবীটাকে তুমি যদি দুইটা ভাগে ভাগ করে দাও, ধরো এই দুইটা ভাগে ভাগ করে দিলা, এই যে এই দুইটা ভাগে ভাগ করে দিলা, এখন তোমাকে আমি বললাম কি এই কেন্দ্রে জি এর মানটা কত হবে, তুমি কি পারবা? যেমন জি এর মানটা কখন হয়, যখন তাদের মধ্যে একটা বল ক্রিয়া করে, মানে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল যখন ক্রিয়া করে তখন কিন্তু জি এর মানটা ক্রিয়েট হয়, তাই না? এখন দেখো এই বস্তুটাকে এই পৃথিবীটা এই 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 পাশটা পৃথিবীর এই সাইডটাও তাকে একটা বলে টানতেছে, এই সাইডটাও তাকে একটা বলে টানতেছে। এখন তোমরা আরেকটা জিনিস হয়তো জানবা যে কি এদের মধ্যবর্তী বলের মানটা কি সবসময় সমান হয়, বলের মানটা সমান দেখে তো আমরা অ্যাপ একটা ধরতে পারছি, অ্যাপ একটা ধরে অ্যাপ ইজ ইকুয়াল টু কি জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এটা তো আছে। তার মানে কি বলের মান সবসময় সমানই হয়, বস্তু যে কয়টাই হোক, বস্তু যেরকমই হোক, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল বা ওদের মধ্যবর্তী আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা সবসময় সমানই হয়। অর্থাৎ তার মানে তুমি এই বস্তুটাকে এখানে এই পৃথিবীটাকে এই পাশেও সেম বলে টানতেছে, এই পাশেও সেম বলে টানতেছে, তাইলে কি এই বস্তুটার কি কোনো পরিবর্তন হবে, কোনো মানে কি জায়গার পরিবর্তন হবে, বা ওর উপর কোনো কি বল ফেস করবে, মানে ফিল করবে, ও কোনো বল ফিল করবে না, তার মানে তাই ওর কি জি এর মান কি 0 হয়। আর এখান থেকে কেন এটা হয় না, এটা তোমরা নিজে চিন্তা করে দেখবা। আর এখানে জি এর মানটা কেন 0 হয় এটা গাণিতিকভাবেও বলা যায়, ওইটা কি তোমরা ইন্টার আরও বিস্তারিত জানবা। এখন তোমরা জাস্ট জেনে রাখো কি পৃথিবীর কেন্দ্রে মানে বলের মান এই অভিকর্ষ ত্বরণের মান জি এর মানটা কি 0 হয় পৃথিবীর কেন্দ্রে। আর সর্বোচ্চ হয় কোথায়, পৃথিবী পৃষ্ঠ কি অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ হয়, আর যত উপরে নিবা মানে যত দূরে নিবা তত এর মান কমবে, আর যত ভিতরে মানে যত পৃথিবীর ভিতরে নিবা তত এর ধীরে ধীরে মান কমতে থাকবে, আর পৃষ্ঠের সর্বোচ্চ এর মান। ঠিক আছে, তো এটা ছিল কি মহাকর্ষ বল। তো এখন আসলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র আর শক্তির নিত্যতা সূত্র সম্পর্কে জানবো। তো প্রথমে ভরবেগের যদি জানতে চাই, ধরো তোমরা দুজন বন্ধু, ঠিক আছে, এই যে তোমরা দুজন বন্ধু, তুমি ধরো একটু বড় লোক, তোমার থেকে কত টাকা 400 টাকা আছে, ঠিক আছে, তোমার বন্ধু একটু গরিব, ওর থেকে কত আছে 200 টাকা আছে। ঠিক আছে, এটা তোমাদের ফার্স্ট মানে প্রথম দফায় তোমার থেকে কত আছে 400 টাকা আছে, তোমার বন্ধু থেকে কত আছে 200 টাকা আছে। এখন তোমার বন্ধু মনে করো তোমাকে বললো যে বন্ধু আমাকে 50 টাকা ধার দে, ঠিক আছে, তুমি এখন বন্ধুকে তাহলে 50 টাকা ধার দিলা, তাহলে বন্ধুর এখন পরে কয় টাকা হইলো, বন্ধুকে যদি 50 টাকা ধার দাও, বন্ধুকে পরে কয় টাকা হলো 250 টাকা। আর তুমি যেহেতু 50 টাকা ধার দিয়ে দিছো, তোমার কত আছে এখন 350 টাকা। ঠিক আছে, এখন এখান যদি আমি আর একটা কনভার্সন বলি, যদি প্রথম দফায় তোমাদের টাকা মোট টাকাটা যদি হিসাব করি কত হয়, তখন প্রথমে তোমার কত ছিল 400 টাকা, আর তোমার বন্ধু কত ছিল 200 টাকা। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমে কত টাকা ছিল 600 টাকা। ঠিক আছে, এরপরের ধাপে তুমি কি করছো, তোমার বন্ধুকে 50 টাকা ধার দিছো, তাহলে তোমার কত ছিল পরে কত থাকে 350 টাকা থাকে না।
আর তোমার বন্ধুর কত টাকা হয়? 250 টাকা। তাহলে দেখো এখনো যদি যোগ করো এখনো, তাহলে কি যোগফল কত আসে? 600 টাকা। এটা কিভাবে? তুমি যেহেতু এখানে তোমাদের মধ্যে একটা আদান প্রদান হচ্ছে, টাকার আদান প্রদান ঘটছে, এখানে তোমাকে কি বাহ্যিকভাবে কোনো তোমার তৃতীয় পক্ষ কোনো বন্ধু সেই কাউকে কোনো টাকা দিছে, বা বাহ্যিকভাবে কোনো টাকা পয়সা কোথাও থেকে আসে নাই, তোমাদের মধ্যে একটা ট্রান্সফার ঘটছে, ঠিক আছে না? তাইলে এখানে দেখো এখানে তোমাদের একটা সংরক্ষণের একটা নীতি দেখতে পাচ্ছ না? এই যে ভরবেগটাও সেম নীতিটাই ফলো করে। ভরবেগের তাহলে কি ভরবেগের মধ্যে কি ঘটে? ভরবেগে যখন একাধিক বস্তুর সংঘর্ষ ঘটে, সংঘর্ষটা একটু পরে জানতে পারবা, সংঘর্ষ ঘটে তখন পূর্বের এবং পরের ভরবেগের সমষ্টিটা সবসময় সেম থাকে, অর্থাৎ কি ভরবেগটা সংরক্ষিত হয়। এই যে যেমন এখানে দেখো, এখানে ধরতে পারো কি তোমাদের মধ্যে একটা সংঘর্ষ করছে, তার ফলে কি তোমার 50 টাকা ওর এখানে চলে গেছে, কিন্তু দেখো তোমাদের আগেও 600 টাকা ছিল, এখনো 600 টাকাই আছে, তার মানে কি এখানে তোমাদের একটা ভরবেগটা সংরক্ষিত হয়েছে না? এটাকে যদি আমরা একটা বস্তু সাপেক্ষে বলি, যেমন ধরো এখানে একটা বস্তু আছে, এটা ধরো m1 ভরের একটা বস্তু, এটা এদিকে গতিশীল অবস্থা আছে, ঠিক আছে? এটা ধরো এটা u1 বেগে গতিশীল অবস্থায় আছে, ঠিক আছে? সেম আর একটা বস্তু, এটা কি m2 ভরের, ঠিক আছে? এটাও সেম দিকে গতিশীল, এটা কি u2 বেগে গতিশীল, ঠিক আছে? এখন ধরো এই বস্তুটা এই দুইটা বস্তু বা গাড়ি চলতে 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 একটা পর্যায়ে এইখানে আসি, সংঘর্ষে লিপ্ত হয়েছে, অর্থাৎ কি ধরো কি এটা এই গাড়িটা এটাকে ধাক্কা দিল, হয়তো ধরো এখানে এই যে ধাক্কা দিল, তখন কি বস্তুটা মানে ইয়া যাবে না, ছিটকে ছিটকে দুই দিকে চলে গেল, মনে করো এটা মনে করো এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে, ঠিক আছে? অর্থাৎ কি দুইটা কি একটা বস্তু m1 ভরের একটি বস্তু u1 বেগে গতিশীল ছিল, m2 ভরের একটি বস্তু u2 বেগে গতিশীল হচ্ছিল, এই দুইটার মধ্যে কি এখানে সংঘর্ষ ঘটছে, সংঘর্ষের পর এইটা মনে করো v1 মানে শেষ বেগটা চেঞ্জ হয়ে যায়, শিওর। তো বেগটা চেঞ্জ হওয়ার ফলে এখানে v1 বেগে এদিকে গেছে গা, এটা কি v2 বেগে এদিকে চলে গেছে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা একটা সূত্র আনতে পারি, মানে কি ভরবেগ সংরক্ষণের একটা সূত্র আনতে পারি, সেটা কিভাবে দেখো, যেমন এই যে এই প্রথম বস্তুটা সেকেন্ড বস্তুটাকে ধাক্কা দিছে, অর্থাৎ এই বস্তুটা এইখান থেকে এরকম প্রথম বস্তুটা এরকম আসতেছিল, সেকেন্ড বস্তুটা এরকম চলতেছিল, অর্থাৎ এখানে একটা সংঘর্ষ করছে, এখানে একটা ধাক্কি করছে, ঠিক আছে? ধাক্কার ফলে তো এটা এদিকে ছিটকে গেছে, এটা এদিকে ছিটকে গেছে, তাই না? অর্থাৎ তাহলে এখানে ধাক্কা বা সংঘর্ষ ঘটার মাধ্যমে এখানে কি করছে, এখানে এই যে সেকেন্ড বস্তুটা একটা ফোর্সে ওকে ধাক্কা দিছে না, তাই তো সংঘর্ষটা ঘটছে। সেকেন্ড বস্তুটাও মানে ফার্স্ট বস্তুটাও ওকে একটা ফোর্সে বা বলে একটা ধাক্কা দিছে না, দুইটাকে ধাক্কা দেওয়ার ফলে তো একটা সংঘর্ষ ঘটছে। এখন প্রথম বস্তুটার বল যদি F1 হয়, অর্থাৎ এটা এই যে এই বস্তুটা এটাকে F1 বেগে ধাক্কা দিছে, F1 বলে ধাক্কা দিছে, সেকেন্ডটা কি F2 বলে ওকে বিপরীতভাবে ধাক্কা দিছে না, তাই তো ওদেরকে সংঘর্ষ ঘটে ওরা এদিকে চলে গেছে। ধরো এই যে বস্তুটা এটা বল কি F1, এটা বল কি F2, এটাকে ধাক্কা দিছে না, এটা কি বিপরীত না ধাক্কাটা, তাই তো ওরা ছিটকে বিপরীত দিকে এরকম চলে গেছে, ঠিক আছে? তা এখন যেহেতু বিপরীত, এটাকে যদি F1 ধরি প্রথম বস্তুর মানে বলটাকে, এটা কি সমান সমান হবে না? যেহেতু ওদের আমি এখন মান কিছু বলি না, তাহলে তোমরা এটাকে সমান সমান ধরে নিতে পারো। তো সমান সমান হলে এটা যদি প্রথমটা যদি F1 বল ধাক্কা দেয়, বিপরীত যেহেতু এটা কি -F2 হবে না? একটু যেটা বললাম বিপরীতে ধাক্কা দেয় বলেই তো এটা কি বিভিন্ন দিকে ছিটকে চলে যায়। তো দেখো এখন এখানে তাহলে কি F1 ইকুয়াল কি হবে -F2, যেহেতু বিপরীত ধাক্কা দেয়। এখন F1 এর মান আমরা কি জানি, জানি না, m এ জানি না, তাহলে এটা কি m এ m1 a1 আর এটা কি -m2 a2, অর্থাৎ কি তাহলে এটা কি a1 হচ্ছে কি প্রথম বস্তুর ত্বরণ, a2 হচ্ছে কি দ্বিতীয় বস্তুর ত্বরণ, আর ভর তো তোমরা জানোই। এখন দেখো এই ত্বরণটা যদি আমরা একটু ভেঙে লিখি, তাহলে এটা কি হয়, v - u ডিভাইড বাই t, আর এটা কি মাইনাস, এটা কি v1 হবে না, এটা যেহেতু প্রথম বস্তুর ক্ষেত্রে। আর সময়টা একটু দেখাচ্ছি, দাঁড়াও, এর v2 - u2 ডিভাইড বাই t,
এখন এখানে দেখো, এখানে বেগের জিনিসটা তো আমরা বুঝলাম, কিন্তু টিটা কি? টি হচ্ছে কি সময়টা এখানে কি? এখানে সময়টা হচ্ছে কি সংঘর্ষ সময়টা। সংঘর্ষ বলতে কি, যেটুকু সময় জুড়ে, এটা খুবই নগণ্য, মানে খুবই ক্ষুদ্র একটা সময় যেমন দেখো তোমরা ধাক্কা খাইলে দেখো না, এটা কি অনেকক্ষণ ধরে ধাক্কা খায়, এটা অনেক সময় দেখবা কি এটা কি ধাক্কা খায় একদিকে চলে যায়, ঠিক আছে? তো এটা দেখো, এটা খুবই ক্ষুদ্র সময়ের জন্য না। তো এখানে দেখো টিটা হচ্ছে কি, তাহলে কি সংঘর্ষের সময়টা। এখন টি উভয় পক্ষে ভাগাকার আছে, তো টিটাকে আমরা কেটে দিতে পারি, বুঝতে পারছো? এটাকে যদি এটাকে এই টিটাকে এই পাশে আনলে, এটা গুণ আকারে এটা ভাগ আকারে থাকলে এটা কেটে দিতে পারি না। তাহলে এখানে কি আসে দেখো, এমন। তো দেখো এখানে আমরা টি যদি কেটে দিই, তারপর যদি এখানে আমরা এমগুলো যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাই? m1v1 মাইনাস m1u1 ইকুয়াল টু মাইনাস m2v2, আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে গেছে, তাই প্লাস m2u2, ঠিক আছে? তো এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, যদি মনে করো m1u1 যদি এই পাশে আনি আর বিগুলো যদি ওই পাশে নিয়ে যায়, তাহলে দেখো এখানে সূত্রটা এরকম হয় না, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটাই হচ্ছে কি তোমাদের মেনলি হচ্ছে ভরবেগের সংরক্ষণের সূত্র। অথবা তোমরা দেখতে পাচ্ছ ভরবেগ আর সংঘর্ষের আগের ভরবেগের যোগফল এবং সংঘর্ষের পরের ভরবেগের যোগফল, এটা সবসময় সমান থাকবে, অর্থাৎ কি ভরবেগটা সংরক্ষিত থাকবে, ঠিক আছে? তো এটা তো বললাম কি দুইটা বস্তুর ক্ষেত্রে, এখানে তোমরা অসংখ্য একাধিক বস্তু হতে পারে, যেমন আমি এখানে বলে দিয়েছি কি একাধিক বস্তুর ক্ষেত্রে। তো এটা একাধিক বস্তুর ক্ষেত্রে হইলেও তখন এটা হয়ে যাবে এরকম আর কি, যেমন m2u2 in order equal to m1v1 plus m2v2 order। এটা বুঝেছি কি এটা একাধিক বস্তুর ক্ষেত্রেও হইতে পারে, ঠিক আছে? তো এটা ছিল তো তোমার মূলত ভরবেগের সংরক্ষণ সূত্র। এরপর যদি শক্তির নিত্যতা সূত্র জানতে চায়, সেটাও এটার মতোই সেম টু সেম কি, এটা এখানে কি গতিশক্তিটা সংরক্ষিত থাকবে। এখানে গতিশক্তি আমরা কি জানি? গতিশক্তি আমরা জানি না, হাফ mv স্কোয়ার, অর্থাৎ মানে কি বস্তুটা বেগ আর কি ভি স্কোয়ার। এটাকে আমরা কি গতিশক্তি জানি না, হাফ mv স্কোয়ার। তো তাহলে গতিশক্তির ক্ষেত্রে তাহলে সূত্রটা কীরকম হবে? যেমন শক্তির ক্ষেত্রে তখন কীরকম হবে? সেম সূত্র, এখান থেকে গতিশক্তির সূত্রটা ইউজ হবে। তখন কী হবে? হাফ m1u1 কেন? এখানে যেহেতু সংঘর্ষের আগের হিসাব করতেছি, প্লাস হাফ m2u2 স্কোয়ার হাফ m1v1 স্কোয়ার প্লাস 2v2 স্কোয়ার। তো এটা হচ্ছে কি তোমাদের শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ এটাও সেমভাবে ভরবেগের মতো কি এখানে শক্তিটাও কি সংরক্ষিত থাকবে, ঠিক আছে? অর্থাৎ শক্তি সংরক্ষিত থাকবে তখন সূত্রটা হবে এরকম, আর ভরবেগ সংরক্ষিত থাকলে তখন সূত্রটা হবে এরকম। তো এটা ছিল তোমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এই অধ্যায়টা তোমাদের বাকি টপিকগুলো কমপ্লিট করার মাধ্যমে এই অধ্যায়টা তোমাদের বেসিক পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, আল্লাহ হাফেজ।